সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা ভালো আছো। আজকে আমরা জেনেটিক অফ প্ল্যান্ট ডিজিজের দ্বিতীয় অংশটা পড়ব। গত ক্লাসে আমরা পড়েছিলাম যে জিন এবং রোগ বলতে আমরা কি বুঝি এবং কি কি কারণে প্যাথোজেন ভেরিয়েশন হয়, এইগুলো আমরা পড়েছিলাম গত ক্লাসে। আজকের ক্লাসে আমরা পড়ব যে উদ্ভিদ রেজিস্ট্যান্স বা পোষকের প্রতিরোধ কত ধরনের হতে পারে এবং সেগুলো কি কি। তো আসো আমরা দেখি যে প্যাথোজেনের প্রতি পোষকের প্রতিরোধের প্রকার। মূলত এটাকে তিনটা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে নন হোস্ট প্রতিরোধিতা, প্রকৃত প্রতিরোধিতা, আপাত প্রতিরোধিতা। তো নন হোস্ট প্রতিরোধিতা কে আর কোনো ভাগে ভাগ করা হয় নাই। প্রকৃত প্রতিরোধিতাকে আবার দেখো দুটা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে সমান্তরাল প্রতিরোধ আর একটা হচ্ছে উলম্ব প্রতিরোধ। তো সমান্তরাল প্রতিরোধকে আবার অনেকগুলো নামে ডাকা হয়, যেমন এটাকে বলা হয় পার্শিয়াল অথবা কোয়ান্টিটেটিভ অথবা পলিজেনিক অথবা মাইনর জিন রেজিস্ট্যান্স অথবা হরাইজন্টাল রেজিস্ট্যান্স। এই সবগুলাই কিন্তু সমান্তরাল প্রতিরোধ। আবার আর জিন রেজিস্ট্যান্স, রেস স্পেসিফিক, মনোজেনিক, অলিগোজেনিক, মেজর জিন রেজিস্ট্যান্স, আবার ভার্টিক্যাল রেজিস্ট্যান্স, এই সবগুলাই কিন্তু উলম্ব প্রতিরোধ। কেমন? তো প্রকৃত প্রতিরোধিতাকে জেনারেলি সমান্তরাল প্রতিরোধ এবং উলম্ব প্রতিরোধে ভাগ করা হয়। তবে আবার কেউ কেউ এটাও করেছেন যে প্রকৃত প্রতিরোধিতাকে আবার প্রতিরোধী জিনের সংখ্যার উপর ভিত্তি করে ভাগ করেছেন তিনটা ভাগে। সেটা কি? একটা হচ্ছে মনোজেনিক প্রতিরোধ, একটা হচ্ছে অলিগোজেনিক প্রতিরোধ, আর একটা হচ্ছে পলিজেনিক প্রতিরোধ। মোট কথা এই যে সমান্তরাল প্রতিরোধ, এটা হচ্ছে তোমার পলিজেনিক। কেমন? পলিজেনিক প্রতিরোধ। আবার উলম্ব প্রতিরোধ যেটা, সেটা মনোজেনিক বা অলিগোজেনিক। তো একটা হচ্ছে যে দুইটা ভাগে ভাগ করছে প্রকৃত প্রতিরোধিতাকে, একটা হচ্ছে সমান্তরাল প্রতিরোধ, একটা উলম্ব প্রতিরোধ। আবার প্রতিরোধী জিনের সংখ্যার উপর ভিত্তি করে তাকে আমরা ভাগ করতে পারি। সেটা হচ্ছে মনোজেনিক প্রতিরোধ, অলিগোজেনিক প্রতিরোধ, পলিজেনিক প্রতিরোধ। অপরদিকে আপাত প্রতিরোধিতাকে আমরা দুটা ভাগে ভাগ করতে পারি। একটাকে বলা হচ্ছে ডিজিজ স্কেপ, আর একটাকে বলছে টলারেন্স টু ডিজিজ, মানে ডিজিজ থেকে মুক্তি পাওয়া। ডিজিজ স্কেপ মানে ডিজিজ থেকে মুক্তি পাওয়া, রোগ থেকে মুক্তি পাওয়া। আরেকটা হচ্ছে রোগের প্রতি সহনশীল, মানে প্রতিরোধী আর কি, টলারেন্স টু ডিজিজ। তো প্রথমে আসো আমরা দেখি নন হোস্ট প্রতিরোধিতা আমরা কাকে বলি। এটা হচ্ছে যে বংশগত ক্ষমতা বলে বা জিনের জন্য উদ্ভিদ কোনো নির্দিষ্ট প্যাথোজেনের আক্রমণ থেকে নিজেকে রক্ষা করে, তাকে কিন্তু বলা হচ্ছে প্রতিরোধ ক্ষমতা। হ্যাঁ, তো উদ্ভিদের নন হোস্ট প্রতিরোধিতাটা কীরকম? এখানে হচ্ছে যে যদি বংশগত ক্ষমতা বলে পোষক রোগ প্রতিরোধী হয়, তখন তাকে নন হোস্ট প্রতিরোধ বলছে। কিভাবে? বংশগত ক্ষমতা যদি পোষকের থেকে থাকে তাহলে সে রোগ প্রতিরোধী হয় এবং সেটাকে বলা হচ্ছে নন হোস্ট প্রতিরোধ। সাধারণত প্রত্যেক প্রকারের উদ্ভিদ একটা বিরাট সংখ্যক অন্য উদ্ভিদের প্রতি নন হোস্ট প্রতিরোধক। কথাটা বুঝতে পেরেছ? যে মনে করো একটি উদ্ভিদ, তার যে একটা প্যাথোজেন আছে সে তার প্রতি রেজিস্ট্যান্স সংবেদনশীল, কিন্তু অন্য যে হোস্টগুলো আছে অন্য উদ্ভিদের প্যাথোজেনগুলোর প্রতি সে কিন্তু প্রতিরোধক। এটাই বলছে প্রত্যেক প্রকারের উদ্ভিদ বিরাট সংখ্যক অন্য উদ্ভিদের প্যাথোজেনের প্রতি নন হোস্ট প্রতিরোধক। এরা কি? এরা পরিপূর্ণভাবে প্রতিরোধী, এমনকি যদি প্যাথোজেনের অনুকূল পরিবেশ থাকে তাহলেও তারা প্রতিরোধী, কারণ তারা হচ্ছে নন হোস্ট। এই কারণে এরা প্রতিরোধী। কিন্তু তারা কিন্তু তাদের যে নিজের প্যাথোজেন আছে তার কাছে কিন্তু কম বেশি সংবেদনশীল। এখানে একটা ফিগারে এক্সাম্পল দেখানো হয়েছে, সেটা হচ্ছে যে বার্লি লিফ, দুইটা বার্লি লিফের তিনটা ভ্যারাইটি। এটা হচ্ছে বার্লি লিফের তিনটা ভ্যারাইটি, এই যে L94, বাউম্যান আর হচ্ছে সি কাপ্পা। এটা হচ্ছে বার্লির তিনটা ভ্যারাইটি। আর অপরদিকে এই এফ, যেটা এই এফ হচ্ছে তোমার একটা হুইট প্ল্যান্ট, এটাকে কন্ট্রোল হিসাবে ব্যবহার করা হয়েছে। এই হুইট প্ল্যান্টটা হচ্ছে লিফ রাস্ট ফাঙ্গাস পাক্সিনিয়া ট্রিটিসিনিয়া দিয়ে আক্রান্ত হয়। কেমন? তো মূলত এই পাক্সিনিয়া ট্রিটিসিনিয়ার এই হোস্ট হচ্ছে হুইট, কাজে এ কিন্তু কি হবে? সংবেদনশীল হবে, রেজিস্ট্যান্স তার থাকবে না। এটাকে কন্ট্রোল হিসাবে ব্যবহার করা হয়েছে এবং বার্লির তিনটা ভ্যারাইটিকে আমরা টেস্ট করেছি যে এখানে সে নন হোস্ট রেজিস্ট্যান্স কিনা। দেখো এই ভ্যারাইটিটা কিছু মাত্রায়
সংবেদনশীল, মানে প্রতিরোধী নয়। এই বাউমেন যে ভ্যারাইটি সেটাও কিছু কিছু মাত্রায়, স্বল্প মাত্রায়, হ্যাঁ, এই রোগের প্রতি সংবেদনশীল। কিন্তু দেখো এই যে সি কাপ্পা যেটা এটা কিন্তু সম্পূর্ণভাবে প্রতিরোধক, তার মানে নন হোস্ট প্রতিরোধী। এই পাক্সিনিয়া ট্রিটিসিনিয়া এই প্ল্যান্টটাকে কিন্তু আক্রান্ত করতে পারছে না, এটা হচ্ছে নন হোস্ট রেজিস্ট্যান্স। আপাত প্রতিরোধিতা, আমরা কি বুঝি আপাত প্রতিরোধিতা বলতে? যদি অন্য কোনো কারণে, অন্য অনেক কারণে উদ্ভিদের রোগ আক্রমণ হয় বা সহ্য করতে পারে, তখন এই ধরনের প্রতিরোধকে আপাত প্রতিরোধ বলে। আমরা এটা শেষের দিকে আরেকবার পড়ব, ডিটেলসটা জানব। প্রকৃত প্রতিরোধিতার কি? যদি প্যাথোজেনের প্রতি সরাসরি প্রতিরোধী জিনের অবস্থানের কারণে পোষক রোগ প্রতিরোধী হয়, তখন একে বলছে প্রকৃত প্রতিরোধ। তার মানে প্যাথোজেনের প্রতি এটা সরাসরি এটা রেজিস্ট্যান্স, এই হোস্ট প্ল্যান্টটা। এখানে কি হয়, সাধারণত পোষক দেহে একটি বা কয়েকটি অথবা অনেকগুলা প্রতিরোধী জিনের উপস্থিতি থাকে, যার ফলে এটা রোগ প্রতিরোধী হয়। এখন আসো দেখি যে কি কি, সেটা আমরা শুরুতেই বলেছিলাম যে আমরা ভাগ করেছি, তাই না? তো প্রথমটা কি ছিল? সমান্তরাল প্রতিরোধ। সমান্তরাল প্রতিরোধটা কি? এখানে প্যাথোজেনের সকল রেসের জন্য কোনো উদ্ভিদের প্রতিরোধকে সমান্তরাল প্রতিরোধ বলে। একটা প্যাথোজেনের, আমরা আগের ক্লাসে পড়েছিলাম মনে আছে, যে প্যাথোজেনের অনেকগুলা ভেরিয়েশন থাকে, অনেকগুলা রেস থাকে। যদি সব রেসের বিরুদ্ধে কোনো উদ্ভিদ প্রতিরোধী থাকে, তখন তাকে বলে সমান্তরাল প্রতিরোধ। এই ধরনের প্রতিরোধ অনেক ক্ষেত্রে কয়েক ডজন, এমনকি শতাধিক জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়। ঠিক আছে, এই কারণে একে পলিজিন বা মাল্টিজিন প্রতিরোধও বলা হচ্ছে। হ্যাঁ, এই সকল জিনের যে কোনো একটা একাকী প্যাথোজেনের প্রতিরোধে প্রায় অকার্যকর, মানে একাকী তারা প্রতিরোধ করতে তেমনটা সক্ষম না, কিন্তু সম্মিলিতভাবে তারা কিন্তু প্রতিরোধে সামান্য অবদান রাখে। খুব বেশি অবদানও কিন্তু রাখছে না, সামান্য অবদান রাখছে। এই ধরনের ব্যাপারটাকে বলা হচ্ছে ক্ষুদ্র জিন প্রতিরোধ বা মাইনর জিন রেজিস্ট্যান্স। কেমন? তাহলে কি বলছে যে পলিজিনটা বা মাল্টিজিনটা কীরকম, অথবা সমান্তরাল প্রতিরোধটা কীরকম? এখানে সাধারণত কয়েক ডজন, এমনকি শতাধিক জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়, এবং এই জিনগুলো কি একাকী প্যাথোজেনেরকে প্রতিরোধ করতে সক্ষম হয় না, এটাকে বলা হচ্ছে প্রায় অকার্যকর। কিন্তু যদি তারা সম্মিলিতভাবে কাজ করে, তাহলে তারা একটা ক্ষুদ্র জিন প্রতিরোধ গড়ে তোলে, যাকে বলা হচ্ছে মাইনর জিন রেজিস্ট্যান্স। তো এখানে কি হয়, এই প্যাথোজেনগুলা সাধারণত পোষকের যে সকল জিন এগুলো কাজে অংশগ্রহণ করে, তারা মূলত কি করে, তারা এই শারীরবৃত্তীয় কাজের ধাপগুলোকে নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, প্যাথোজেনের যে সকল রেসের জন্য এই একটি উদ্ভিদ ভ্যারাইটির সমান্তরাল প্রতিরোধ ওই ভ্যারাইটির অন্য রেস অপেক্ষা কিছুটা বেশি বা কম হতে পারে। মানে সকল রেসের জন্য বলছে যে একটি উদ্ভিদ ভ্যারাইটির সমান্তরাল প্রতিরোধ অন্য রেস অপেক্ষা কিছুটা কম বা বেশি হতে পারে, কিন্তু পার্থক্য খুবই কম। তার মানে এরা মোটামুটি একই ধরনের, হ্যাঁ, সব রেসের বিরুদ্ধেই এই সমান্তরাল প্রতিরোধটা মোটামুটি একই রকম। সমান্তরাল প্রতিরোধ কি হয়, পারিপার্শ্বিক অবস্থার দ্বারা প্রভাবিত হতে পারে। সাধারণত এই ধরনের প্রতিরোধ হলে উদ্ভিদটা আক্রমণের হাত থেকে সম্পূর্ণ রেহাই পায় না, তবে রোগের যে একটা প্রাদুর্ভাব সেটা কিন্তু একটু কম হয় বা মহামারী হতে বাধা দেয়। হ্যাঁ, মাঠে যদি মহামারী হয় তাহলে সেটাকে কিন্তু বাধা দেয় যদি সমান্তরাল প্রতিরোধ হয়, অর্থাৎ সবগুলা জিন যদি একটা ক্ষুদ্র জিন প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে, তাহলে মহামারী থেকে সেই প্ল্যান্টটা রক্ষা পেতে পারে। তো এখানে দেখো এই চিত্রে যেটা দেখানো হচ্ছে, এই যে দেখছো অংশটা, এটা হচ্ছে হরাইজন্টাল রেজিস্ট্যান্স, বা এই যে আমরা যেটা বলছি সমান্তরাল প্রতিরোধ। আর এই যে 1 2 3 4 5 6 করে 10 পর্যন্ত, এগুলো হচ্ছে 10টা বিভিন্ন রেস। তার মানে একটা প্যাথোজেনের 10টা বিভিন্ন রকমের রেস বা ভ্যারাইটি আছে। ঠিক আছে, এই প্রত্যেকটা রেসের বিরুদ্ধে কি হচ্ছে, এই ভ্যারাইটি এ সমান্তরাল প্রতিরোধ গড়ে তুলছে। প্রতিরোধ যত বেশি হবে এটা তত বাড়তে থাকবে, তাই না? এটা আরও বাড়তে থাকবে, উপরের দিকে যত যাবে তত প্রতিরোধী, আর নিচের দিকে যত আসবে তত সংবেদনশীল। তাহলে এটা হচ্ছে সমান্তরাল প্রতিরোধের লেভেল। আর এই একই হোস্টের ভ্যারাইটি বি এর ক্ষেত্রে দেখো এখানে আরেকটু বেশি, তাই না? হরাইজন্টাল রেজিস্ট্যান্স আরেকটু বেশি এ এর তুলনায়। দুইটার ক্ষেত্রেই কিন্তু কি হচ্ছে, রেজিস্ট্যান্স। ঠিক আছে, এটা আমরা বলছি কিসের ক্ষেত্রে? সমান্তরাল প্রতিরোধের ক্ষেত্রে। এখন আসো আমরা দেখি যে উলম্ব প্রতিরোধ বা ভার্টিক্যাল রেজিস্ট্যান্স বলতে আমরা কি বুঝি।
এখানে যেটা হয় যে অনেক উদ্ভিদ ভ্যারাইটির প্রতিরোধ শুধুমাত্র প্যাথোজেনের কোনো রেসের জন্য হলে, সবগুলা রেসের জন্য না। হ্যাঁ, কোনো একটা উদ্ভিদ ভ্যারাইটি তার প্রতিরোধ ব্যবস্থা শুধুমাত্র কোনো একটা প্যাথোজেনের জন্য, প্যাথোজেনের কোনো রেসের বিরুদ্ধে, সবগুলা রেসের বিরুদ্ধে না, তখন তাকে বলা হচ্ছে উলম্ব প্রতিরোধ। এবং এই প্রতিরোধী জিনগুলো সাধারণত ডমিন্যান্ট হয়, প্রকট হয়, এবং কখনো কখনো কি হতে পারে, রেসেসিভও হতে পারে, প্রচ্ছন্নও হতে পারে। তো এই ধরনের প্রতিরোধ পরিষ্কারভাবে কি করে, প্যাথোজেনের রেসের মধ্যে পার্থক্য সৃষ্টি করে দেয়। অর্থাৎ কিছু রেসের বিরুদ্ধে এরা সম্পূর্ণভাবে প্রতিরোধী, কিছু রেসের বিরুদ্ধে এরা কিছুই করে না, বা তাদের প্রতিরোধ ব্যবস্থা নেই। হ্যাঁ, সেই কারণে এটাই বলছে যে কারণ একটি প্যাথোজেনের বিশেষ রেসের জন্য কার্যকর, কিন্তু ওই প্যাথোজেনের অন্য রেসের জন্য এটা কার্যকর নয়। এই উলম্ব প্রতিরোধ সাধারণত একটি বা কয়েকটি জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়। আগেরটা আমরা বলছিলাম যে কয়েকটি বা বহু, তাই না, বহু, কয়েক কয়েক ডজন বা বহু জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়। আর এখানে একটি বা কয়েকটি জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই কারণে কিন্তু এটাকে মনোজেনিক বা অলিগোজেনিক প্রতিরোধও বলা হয়, যেটা আমরা ক্লাসিফিকেশনে শুরুতেই বলছিলাম, তাই না, যে উলম্ব প্রতিরোধকে আরও কয়েকটা নামে আমরা ডাকি, মনোজেনিক বা অলিগোজেনিক প্রতিরোধও বলা হয়। আবার এই সকল জিন কি হয়, উলম্ব প্রতিরোধে প্রধান ভূমিকা পালন করে বলে একে জিন প্রতিরোধের মেজর জিন রেজিস্ট্যান্স বলা হয়। তাহলে কয়টা নাম, একটা হচ্ছে স্পেসিফিক বা বিশেষ, একটা হচ্ছে গুণবাচক কোয়ালিটেটিভ, হ্যাঁ, আর একটা হচ্ছে মনোজেনিক অথবা অলিগোজেনিক অথবা মেজর জিন রেজিস্ট্যান্স। এই সবগুলোই কিন্তু উলম্ব প্রতিরোধ। তো এখানে কি হয়, উলম্ব প্রতিরোধের ক্ষেত্রে পোষক ও প্যাথোজেন একটা পরস্পর বিরোধী ভূমিকা পালন করে। আসলে আমরা একটা এক্সাম্পলটা আবার দেখি, চিত্রটার মধ্যে আবার দেখি। তখন আমরা দেখেছিলাম যে এটা হচ্ছে সমান্তরাল প্রতিরোধ, তাই না। আর এই যে দেখছো ভার্টিক্যাল বা উলম্ব যে বারগুলো, এগুলো দিয়ে বোঝাচ্ছে যে উলম্ব প্রতিরোধ। এখন দেখো এখানে 10টা প্যাথোজেনের রেস ছিল, তাই না, এই যে 10টা রেস, ভ্যারাইটি এ এবং ভ্যারাইটি বি এর ক্ষেত্রে প্যাথোজেনের এখানেও 10টা রেস, এখানেও 10টা রেস। তো এখানে দেখো এই সবগুলা রেসের বিরুদ্ধে কিন্তু প্রতিরোধ ব্যবস্থা নাই। কোনটা, যেমন 2 নাম্বার রেসের ক্ষেত্রে এখানে শো করেছে, এখানে 6 এর ক্ষেত্রে শো করেছে, এখানে দেখো 8, 9 এর ক্ষেত্রে শো করেছে। আবার ভ্যারাইটি বি কি করেছে, 1 এর ক্ষেত্রে শো করেছে 5, হ্যাঁ, এখানে হচ্ছে 7, 8, এখানে হচ্ছে 10। এবং এই যে উলম্ব প্রতিরোধ, এর ফলে কিছু মাত্রাতেও কিন্তু কোনো রোগ দেখা যাবে না বা আক্রমণ হবে না। সমান্তরাল প্রতিরোধের ক্ষেত্রে যেমন কিছু মাত্রায় হয়তো বা রোগ প্রকাশ পেতে পারে, কিন্তু সেটা খুব বেশি হবে না, প্ল্যান্ট তার ফলন ঠিকই দিবে, তেমন কোনো অসুবিধা প্ল্যান্টের হবে না। কিন্তু ভার্টিক্যালে এটার ক্ষেত্রে যেমন একেবারেই আক্রান্ত হবে না, হ্যাঁ, কমপ্লিটলি রেজিস্ট্যান্স বা প্রতিরোধী। তাহলে এটাকে বলছে উলম্ব প্রতিরোধ। এবং যদি মনে করো এই প্যাথোজেনটার এই জিনটা কার্যকর না হয়, এই উলম্ব প্রতিরোধী যদি কোনো কারণে ভেঙে পড়ে, তাহলে কিন্তু উদ্ভিদটা সম্পূর্ণ মাত্রায় ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, হ্যাঁ, সম্পূর্ণ মাত্রায় রোগাক্রান্ত হয়ে যাবে। কারণ তার এই জিন যখন ইনঅ্যাক্টিভ হয়ে যাচ্ছে, তখন কিন্তু তাকে আর কেউ সাপোর্ট দেওয়ার মতো নাই, সে কিন্তু এই উদ্ভিদটা সম্পূর্ণ মাত্রায় আক্রান্ত হয়ে যাবে। কিন্তু হরাইজন্টাল রেজিস্ট্যান্সের ক্ষেত্রে কিন্তু সেই প্রবলেমটা হয় না, কারণ এখানে কিন্তু সবাই একসাথে কাজ করে এবং প্রত্যেকেই কিন্তু এই প্রতিরোধী করে তোলে উদ্ভিদটাকে। কোনো একটা জিন যদি কার্যকর নাও থাকে, হ্যাঁ, বাকি জিনগুলা কিন্তু ঠিকই কী করছে, তার এই উদ্ভিদটাকে সাপোর্ট দিচ্ছে। কিন্তু এখানে যদি এই জিনটা ইনঅ্যাক্টিভ হয়ে যায়, একে কিন্তু আর সাপোর্ট দেওয়ার মতো কোনো জিন থাকছে না। তাহলে এটা একটা পার্থক্য। তো দেখা যায় যে উলম্ব প্রতিরোধের ক্ষেত্রে কি হয়, পোষক এবং প্যাথোজেন কি বলছে যে পরস্পর একটা বিরোধী ভূমিকা পালন করে, কমপ্লিটলি ইনকম্প্যাটেবল। এখানে কি হয়, উলম্ব প্রতিরোধ যদি প্রাথমিক ইনোকুলাম বলতে কি বোঝাচ্ছে, প্যাথোজেনকে বোঝাচ্ছে। প্যাথোজেন যে প্রাথমিকভাবে এসে ইনফেকশন করে, সেটাকে যদি সে প্রতিরোধ করতে পারে, তাহলে কিন্তু মহামারী আর হবে না, মহামারী সৃষ্টিতে বাধা দেয়। কিন্তু এই উলম্ব প্রতিরোধের ক্ষেত্রে কি বলছে যে একটিমাত্র প্রতিরোধী জিন দ্বারা পূর্ণ প্রতিরোধ গড়ে তোলা সম্ভব। যেমন আমরা শুরুতে বলেছি যে এরা সাধারণত কি হয়, ডমিনেন্ট হতে পারে অথবা রেসেসিভ হতে পারে, প্রকট অথবা প্রচ্ছন্ন হতে পারে বৈশিষ্ট্যটা। তো যদি জিনগুলো হয় ক্যাপিটাল R1, R2 বা R3 অর্থাৎ ডমিনেন্ট, হ্যাঁ, তাহলে করতে পারে কি, এরা হচ্ছে পূর্ণ প্রতিরোধ গড়ে তুলতে পারে। আবার একাধিক প্রতিরোধী জিন সমন্বিতভাবে
একই উদ্ভিদে দৃঢ় প্রতিরোধ গড়ে তুলতে পারে। যেমন এখানে শুধু R1 R2 R3 যেমন পূর্ণ প্রতিরোধ গড়ে তুলছে, আবার যদি এরা সমন্বিতভাবে কাজ করে যেমন R1 R2 একসাথে, R1 R3 একসাথে, আবার R1 R2 R3 একসাথে, তাহলে খুবই দৃঢ় একটা প্রতিরোধ গড়ে উঠতে পারে, ঠিক আছে, সেই হোস্টের ক্ষেত্রে। এবং এখানে কি হয়, এটার ক্ষেত্রে এই প্যাথোজেনের প্রতিটি রেসের ক্ষেত্রেই এরা প্রতিরোধী হয় যদি সমন্বিতভাবে কাজ করে। তো আমরা এখানে দেখো জিনিসটা ক্লিয়ার হও, এখানে বলছে মনোজেনিকের কথা, কেমন, যে একটিমাত্র প্রতিরোধী জিন দ্বারা পূর্ণ প্রতিরোধ গড়ে তোলা সম্ভব। আর এখানে বলছে একাধিক প্রতিরোধী জিন সমন্বিতভাবে একই উদ্ভিদে দৃঢ় প্রতিরোধ গড়ে তুলতে পারে। তার মানে এটা হচ্ছে কোনটা, আমাদের ওই যে অলিগোজেনিক যেটা আমরা বলছিলাম, অলিগোজেনিক একাধিক। হ্যাঁ, এবং এই ক্ষেত্রে কি হয়, প্রতিটা রেসের ক্ষেত্রেই এই প্যাথোজেনের প্রতিটা রেসের ক্ষেত্রেই পোষকটা কি হয়, প্রতিরোধী হয়। তো এখানে দেখো এক্ষেত্রে একটা উদ্ভিদ প্রজাতির 20 থেকে 40টা জিন, হ্যাঁ, একটা প্যাথোজেনের বিরুদ্ধে কাজ করতে পারে। যেমন তোমরা সবাই জানো গমের যে লিফ রাস্ট ডিজিজটা আছে, পাক্সেনিয়া রিকন্ডিটা, হ্যাঁ, এটার বিরুদ্ধে কাজ করে প্রায় 20 থেকে 40টা জিন। হোস্টের গমের 20 থেকে 40টা জিন এই প্যাথোজেনের বিরুদ্ধে কাজ করে। ঠিক একইভাবে বার্লির যে পাউডারি মিলজিও ছত্রাক, যেটা ইরাইসিফি গ্রামিনিস্ট্রিটিসি, এর বিরুদ্ধেও সমান সংখ্যক প্রায় 20 থেকে 40টা জিন প্রতিরোধী জিন কার্যকর থাকে। ঠিক একইভাবে ব্যাকটেরিয়া জ্যান্থোমোনাস মালভাসিয়ারাম, এর বিরুদ্ধে এটা কি তুলাতে রোগ সৃষ্টি করে, তাই না, তুলাতেও প্রায় এরকম সমান সংখ্যক প্রতিরোধী জিন কি করে, কাজ করে। ঠিক আছে, তো আমরা বলেছিলাম যে সংখ্যার ভিত্তিতে, তাই না, প্রতিরোধী জিনের সংখ্যার উপর ভিত্তি করে পোষকের এই প্রকৃত প্রতিরোধিতাকে আমরা আবার তিনটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে মনোজেনিক, একটা অলিগোজেনিক, আর একটা হচ্ছে পলিজেনিক। অলরেডি এটা কিন্তু আমরা দেখে পড়ে এসেছি। সমান্তরাল প্রতিরোধের ক্ষেত্রে আমরা বলছিলাম পলিজেনিক, আর উলম্ব প্রতিরোধের ক্ষেত্রে আমরা বলছিলাম মনোজেনিক অথবা অলিগোজেনিক। কেমন, তো মনোজেনিক প্রতিরোধটা কি, এখানে বলছে যখন পোষকের একটি প্রকট জিন দ্বারা প্যাথোজেনকে প্রতিরোধ করে তোলে তখন তাকে বলা হচ্ছে মনোজেনিক প্রতিরোধ। যেমন R1 R1, হ্যাঁ, এটা হচ্ছে মেজর জিন, R1 R1, হ্যাঁ, এটাকে মেজর জিন বলা হচ্ছে। এবং মনোজেনিক প্রতিরোধ কি হয়, খুব বেশি স্থায়ী হয় এবং বিশেষ বিশেষ প্যাথোজেনের রেসের ক্ষেত্রে এরা অধিকতর প্রতিরোধ সৃষ্টি করে। যেমন দেখো যেটা, এটা তিসি গাছের ক্ষেত্রে দেখানো হয়েছে, মেলাপসোরা লিনি, এটার ক্ষেত্রে দেখানো হচ্ছে যে মনোজেনিক প্রতিরোধ, এটা হচ্ছে ডমিন্যান্ট আর, হ্যাঁ, প্রতিরোধী, রোগ প্রতিরোধী, এবং এটা হচ্ছে রেসেসিভ বা সংবেদনশীল তিসি গাছ। তো এদের যখন ক্রস হলো, ফার্স্ট প্রোজেনি, ফার্স্ট ফিলিয়াল জেনারেশন, হ্যাঁ, প্রথম জেনারেশনে যেই ইয়েটা আসলো, প্রোজেনিটা আসলো আর এরা হচ্ছে প্রতিরোধী। কেন, কারণ এই যে এই প্রকট জিন যেটা ডমিন্যান্ট সেটা এখানে রয়েছে এবং এটা কি করতে পারে, এই একটা জিনই কি করতে পারে, প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে পারে। এরপরে যদি আমরা F2 জেনারেশনে যাই, তোমরা জানো মেন্ডেলিয়ান যে সেগ্রিগেশন, সেখানে কি হয় 3:1 অনুপাত দেখা যায়, তাই না। তো একটা আর ডমিনেন্ট থাকবে আর দুইটা রেসেসিভ, একটা ডমিনেন্ট একটা রেসেসিভ থাকবে, হ্যাঁ, এবং এরা প্রত্যেকেই কি হবে, প্রতিরোধী হবে, রোগ প্রতিরোধী হবে। শুধুমাত্র রেসেসিভ যেটা সেটা সংবেদনশীল হবে, কারণ সেখানে ডমিনেন্ট জিনটা নাই, এবং সে কিন্তু সংবেদনশীল হয়ে যাবে কারণ একটাই জিন এবং সে আর প্রতিরোধ ব্যবস্থা এখানে দিতে পারছে না, কারণ সেই জিনটা এখানে অনুপস্থিত। পরিবর্তনে কি আছে, তার পরিবর্তে আছে এখানে একটা রেসেসিভ জিন। কাজে এই যে 3:1 রেশিওতে আমরা দেখতে পাচ্ছি যে সেগ্রিগেট করছে, এবং এই 3 হচ্ছে প্রতিরোধী এবং 1 হচ্ছে সংবেদনশীল। তাহলে এটা একটা মনোজেনিক প্রতিরোধী ব্যবস্থা। ঠিক আছে, আবার অনেক ক্ষেত্রেই কিন্তু বাইজেনিক, যেমন 15:1, হ্যাঁ, এমনকি পলিজেনিক প্রতিরোধও কিন্তু দেখা যায়, হ্যাঁ, যেমন ডাউনি মিলডিও, মটরের উইল্ট, বাঁধাকপির হলুদ রোগ ইত্যাদিতে কিন্তু এগুলো হচ্ছে মনোজেনিক প্রতিরোধের উদাহরণ। এখন আমরা দেখে আসি অলিগোজেনিক প্রতিরোধ বলতে আমরা কি বলছি। যখন পোষকের কয়েকটি জিন রোগ প্রতিরোধ করে তখন তাকে অলিগোজেনিক প্রতিরোধ বলে। যেমন এই যে দেখো, আমরা এর একটু আগে উলম্ব প্রতিরোধে এটা বলছিলাম যে R1 R1 R2 R2 চারটা একসাথে, হ্যাঁ, R1 R1 R2 R2 R3 R3, তারা ছয়টা একসাথে, কাজে এরা কি করছে, প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলছে। যেমন সিমের অ্যানথ্রাকনোজ, কোলেটোট্রাইকাম
লিন্ডে কি মুথিয়ানাম, এই দুটা পোষক জিন দ্বারা নিয়ন্ত্রিত হয় এবং এখানে রেশিওটা কি 15:1। তারপর তিসির রাস্ট রোগও কিন্তু কখনো কখনো কি অলিগোজেনিক। এরপর আসো পলিজেনিক প্রতিরোধ বলতে আমরা কি বুঝছি। এখানে হচ্ছে অনেকগুলো পোষক, হ্যাঁ অনেকগুলো পোষক জিন দ্বারা যখন প্যাথোজেনের আক্রমণ প্রতিহত হয় তখন তাকে পলিজেনিক বলছে। এবং এখানে কি হচ্ছে যে এক একটা প্রতিরোধকারী জিন, মনোজেনিকে যেমন একটাই জিন খুব প্রতিরোধী ছিল তাই না, খুবই ডমিনেন্ট ছিল, এখানে কিন্তু এক একটা প্রতিরোধী জিন এতটা মানে না, সবল না মনোজেনিক জিনের মতো। এখানে তার মানে এই জিনের একটা দল বা অনেকগুলা একসাথে কাজ করে, জিনের একটা দল অথবা পরিপূরক জিন একসাথে রোগ প্রতিরোধ করে। যেমন আলুর লেট ব্লাইট রোগ, ফাইটোফথোরা ইনফেস্টেন্স, এর বিরুদ্ধে প্রতিরোধের জন্য আলুতে প্রায় 9টি জিন আছে বলে বর্তমানে জানা গেছে। কেমন, তারপর গমের লিফ রাস্ট ডিজিজ যেমন পাক্সিনিয়া রিকন্টিটা, হ্যাঁ বার্লির পাউডারি মিলডিও, এগুলোর জন্য 20 থেকে 40টি প্রতিরোধী জিন আছে বা ব্যবহৃত হয়। এটা আমরা একটু আগে কিন্তু পড়ে আসলাম উলম্ব প্রতিরোধের ক্ষেত্রে, না সমান্তরাল প্রতিরোধের ক্ষেত্রে। আচ্ছা, মনোজেনিক প্রতিরোধের ক্ষেত্রে কি হয়, প্রতিরোধকারী জিনটি সম্পূর্ণভাবে প্রকট, তাই না, এটা আমরা এর আগেও বলেছি, এবং একাই রোগ প্রতিরোধ করতে পারে। কিন্তু এই ক্ষেত্রে কি পোষকের একটি জিনের মিউটেশন যদি ঘটে যায় বা অকার্যকর হয়ে যায় তাহলেই কিন্তু এই উদ্ভিদটি রোগপ্রবণ হয়ে যাবে বা সংবেদনশীল হয়ে যেতে পারে এবং মহামারী হয়ে যাবে, আটকানো যাবে না। কিন্তু যদি পলিজেনিক প্রতিরোধের ক্ষেত্রে যদি কোনো একটা বা কয়েকটা জিন অকার্যকর হয় কিন্তু বাকিরা কিন্তু ঠিকই রোগ প্রতিরোধ করতে পারবে। তাই কি হয় যে পলিজেনিক রোগ প্রতিরোধী ফসলে সহজে কিন্তু মহামারী দেখা যায় না, অল্প কিছু যদিও রোগাক্রান্ত হয় কিন্তু মহামারী দেখা যায় না। আর পলিজেনিক প্রতিরোধের ক্ষেত্রে কি হয়, প্যাথোজেনের অনেকগুলো রেসের ক্ষেত্রেও কিন্তু প্রতিরোধ ব্যবস্থা সৃষ্টি হয়। এরপর আসলে আমরা দেখি আপাত প্রতিরোধিতা বলতে আমরা কি বুঝি। আপাত প্রতিরোধিতা আমরা বলেছি যে দুইটা রকম হতে পারে, একটা হচ্ছে ডিজিজ এসকেপ আর একটা হচ্ছে টলারেন্স। তো ডিজিজ এসকেপ বলতে আমরা কি বুঝছি, এটা হচ্ছে যে জেনেটিক্যালি সংবেদনশীল পোষক কি হয় তিনটা প্রয়োজনীয় ফ্যাক্টরের অনুপস্থিতির কারণে আক্রান্ত হওয়া থেকে মুক্তি পায়। এখানে তিনটা ফ্যাক্টর কি, আমরা ওই যে ডিজিজ সাইকেল পড়েছিলাম মনে আছে, সেখানে আমরা ডিজিজ ট্রায়াঙ্গেল নট সাইকেল, ডিজিজ ট্রায়াঙ্গেল পড়েছিলাম। সেখানে কি ছিল যে সংবেদনশীল পোষক, ভিরুলেন্ট প্যাথোজেন এবং রোগ সৃষ্টির অনুকূল পরিবেশ, এই তিনটার কোনো একটা যদি অনুপস্থিত থাকে তাহলেই কিন্তু সেই প্যাথোজেনটা সেই উদ্ভিদে রোগ সৃষ্টি করতে পারে না বা সক্ষম হয় না, তার মানে মুক্তি পায়। এটাকে বলা হচ্ছে ডিজিজ এসকেপ। আবার এমনও হয় যে কিছু কিছু গাছপালা কি হয় রোগ থেকে বাঁচে কারণ তাদের বৃদ্ধির একটা নির্দিষ্ট সময়ে হয়তো বা তারা সংবেদনশীল প্যাথোজেন, যেমন হয়তো বা কচি পাতা, ডালপালা বা ফল ফুল যখন পুষ্প আসে বা ফল পরিপক্ক হয় বা গাছটা যখন পরিপক্ক হয় এই সময়ে সাধারণত প্যাথোজেনের প্রতি সংবেদনশীল। হ্যাঁ, কাজে রোগ জীবাণু যদি ওই সময় কোনো কারণে অনুপস্থিত থাকে বা ইনঅ্যাক্টিভ থাকে তাহলে কিন্তু এই জাতীয় উদ্ভিদে কি হবে না, এই সংক্রমণ হবে না। আবার হতে পারে যেমন এক্সাম্পল দেখো যে কিছু কচি গাছ বয়স্ক গাছের তুলনায় যেমন পাইথিয়াম, পাউডারি মিলডিও এবং কিছু ব্যাকটেরিয়া এবং ভাইরাস দ্বারা বেশি আক্রান্ত হয়, কারা, কচি গাছগুলা বয়স্ক গাছের তুলনায়। তাহলে কি হচ্ছে যে বয়স্ক গাছগুলো কিন্তু ডিজিজ স্কেপ হয়ে যাচ্ছে, হ্যাঁ মুক্তি পাচ্ছে। আবার এরকমও হয় যে সম্পূর্ণ বা পরিণত বা সম্পূর্ণ বর্ধিত বা পরিপক্ক মানে বয়স্ক গাছ বা সেনেসেন্ট গাছের ক্ষেত্রে অনেক সময় কচি গাছের তুলনায় তারা হচ্ছে কি হয় রোগাক্রান্ত হয়ে যায়, যেমন অল্টারনারিয়া, বোট্রাইটিস, এগুলোর প্রতি এরা বেশি মাত্রায় সংবেদনশীল। এটাকে হচ্ছে ডিজিজ স্কেপ বা ডিজিজ থেকে মুক্ত থাকা বা মুক্তি পাওয়া। আরেকটা হচ্ছে টলারেন্স টু ডিজিজ, তার মানে ডিজিজের বিরুদ্ধে সে টলারেন্ট, সে প্রতিরোধী, হ্যাঁ সহনশীল ক্ষমতা তার রয়েছে। তো এটা কি যে কিছু উদ্ভিদের রোগের আক্রমণের বিরুদ্ধে এরা সহনশীল থাকার ক্ষমতা আছে, যার ফলে কি হয় এই রোগাক্রান্ত হলেও এরা খুব ভালো ফলন দিতে পারে। তার মানে তারা রোগাক্রান্ত হচ্ছে ঠিকই কিন্তু তাদের তেমন কোনো ক্ষতি হচ্ছে না। এই ধরনের উদ্ভিদগুলো কিছু বিশেষ বংশগত বৈশিষ্ট্য আছে যার কারণে এরা কি করে প্যাথোজেনের বিকাশ এবং বংশবৃদ্ধি চালিয়ে যেতে দেয়, কোনো বাধা দেয় না বা কিন্তু উদ্ভিদকে এরা আক্রান্ত করতে পারে না। এই উদ্ভিদগুলো কি করে, এদের বিশেষ জেনেটিক্যাল কিছু বৈশিষ্ট্য আছে যার কারণে তারা প্যাথোজেনের যে তোমার
কার্যকারিতা সেটাকে বাধা দেয়, যে কারণে প্যাথোজেন কিন্তু তার বিকাশ এবং বংশবৃদ্ধি ঠিকই চালিয়ে যেতে পারে, কিন্তু উদ্ভিদটাকে আক্রান্ত করতে পারে না। এই গাছগুলো অবশ্যই প্যাথোজেনের প্রতি সংবেদনশীল, কিন্তু তারা কিন্তু মরে যায় না বা যদি আক্রান্ত হয় খুব সামান্য ক্ষতি প্রদর্শন করে। এই সহনশীলতা বা প্যাথোজেনের সাথে সম্পর্কটা কিন্তু এখনও সম্পূর্ণভাবে জানা যায়নি, কী কারণে এরকম হয়। ঠিকই আক্রান্ত হচ্ছে, কিন্তু তার মধ্যে তেমন প্রভাব দেখা যাচ্ছে না। এটা হতে পারে যে এই সহনশীল উদ্ভিদটি বা যে উদ্ভিদটা টলারেন্ট, তার খুব ব্যতিক্রমী ধরনের ভিগর আছে, হাইব্রিড ভিগর বা এক্সেপশনাল ভিগর বা হার্ডি স্ট্রাকচার, খুব কাঠিন্যতা আছে, যে কারণে বা জেনেটিক্যালি সে খুব স্ট্রং, হ্যাঁ, যে কারণে কি হতে হয় যে এখানে একটা হোস্ট প্যারাসাইট সম্পর্ক তাদের মধ্যে থাকে, কিন্তু উদ্ভিদটা ক্ষতিগ্রস্ত হয় না। এবং রোগের সহনশীলতা বেশিরভাগ ক্ষেত্রে এই ধরনের উদ্ভিদ ভাইরাস সংক্রমণের ক্ষেত্রে দেখা যায়। যেমন কিছু মাইল্ড ভাইরাস অথবা ভিরুলেন্ট ভাইরাস, হ্যাঁ, এরা ভিরুলেন্ট ভাইরাসের কিছু মাইল্ড স্ট্রেন, হ্যাঁ, এরা গাছগুলোকে সংক্রমিত করে কিন্তু তাদেরকে ক্ষতিগ্রস্ত করতে পারে না বা খুব সামান্য প্রভাব দেখায়, যেমন আলু এবং আপেলের ক্ষেত্রে এটা দেখা যায়। হ্যাঁ, এবং এই ধরনের গাছপালা কি হয়, সংক্রমিত হলেও ভালো ফলন উৎপাদন হয় তাদের, এবং যদি সংক্রমণ না হয় তাহলে আরও ভালো ফলন উৎপাদন হয়। তার মানে এখানে কি হচ্ছে যে প্যাথোজেনটা এই হোস্টের আসলে তেমন কোনো ক্ষতি করতে পারছে না, যদিও আক্রান্ত করছে। তার মানে এটা হচ্ছে এই হোস্টগুলো হচ্ছে এই প্যাথোজেনগুলোর বিরুদ্ধে টলারেন্ট বা সহনশীল, এটাকে বলা হচ্ছে আপাত প্রতিরোধিতা। তো এই ছিল আজকে আমাদের আলোচনা। তোমাদের কোনো অসুবিধা থাকলে অবশ্যই প্রশ্ন করবে কমেন্ট বক্সে, আমরা পরবর্তীতে এগুলো নিয়ে একটা প্রশ্নগুলো নিয়ে একটা আলোচনা ক্লাস আমরা অবশ্যই করব। ঠিক আছে, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।